সুপ্রিয় দেশবাসী, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থী আল মাহমুদের কাছ থেকে জানবো জুলাই সনদ সম্পর্কে এবং 1 জুলাই থেকে আরেক জুলাই এসে পড়েছে। তাদের এই পর্যন্ত তারা জুলাইতে যে আন্দোলন করেছে, কি উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছে সেটি জানবো। ধন্যবাদ ভাই। আপনি যে প্রশ্নগুলো করেছেন বর্তমান সময়ের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রতিটি প্রশ্নেই যৌক্তিক। তাই আপনার প্রশ্নগুলো আমরাও একটু কষ্টে হলেও মেনে নিতে পারতেছি। মেনে নিতে বাধ্য হচ্ছি এক কথায়। আপনার শেষ প্রশ্নটা ছিল হচ্ছে, আমরা যে জুলাই আন্দোলনে গিয়েছিলাম তার জন্য কি আমাদের যে এক্সপেকটেশনটা ছিল সেটা কি আমরা পেয়েছি কিনা? তারপরে যে বর্তমান প্রেক্ষাপট যে চাঁদাবাজি, সেটা কি আমরা কখনো কল্পনা করেছিলাম কিনা? দেখেন, জুলাই আন্দোলনে আমরা যখন গিয়েছি আমাদের নির্দিষ্ট কোনো মানে স্পেসিফিক্যালি আলাদা আলাদা কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল না। আমাদের সকলেরই একমাত্র একটি উদ্দেশ্য ছিল, যেটি হচ্ছে হাসিনা সরকার, স্বৈরাচার সরকার দিল্লির দাসীর পতন ঘটানো। তো যখনই আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পৌঁছতে পেরেছি, লক্ষ্য অর্জনের পরই আমাদের মধ্যে ডিভাইড সৃষ্টি হয়েছে। আরেকটা জিনিস আপনারা একটু মাথায় রাখতে হবে, প্রতিটি রাজনৈতিক দলেরই একটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকে। তো আমরাও এনসিপি নামক একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। আমরাও একটি নতুন আমাদের একটি রাজনৈতিক মতাদর্শ রয়েছে। আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপির একটি রাজনৈতিক মতাদর্শ রয়েছে। আরো সহ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবারই রাজনৈতিক মতাদর্শ রয়েছে। কিন্তু জুলাইয়ের পরিপ্রেক্ষিতে, জুলাইয়ের পরবর্তীতে আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি, যে বিষয়টা আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে আন্দোলনকারীদের, সেটা হচ্ছে চাঁদাবাজি। আমাদের কাছে মনে হচ্ছে আমরা একটি পক্ষের কাছে জিম্মি হয়ে গিয়েছি। আসলে কিন্তু আমরা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কাছে জিম্মি হওয়ার জন্য জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়িনি। শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য আমরা তো জুলাই আন্দোলন করিনি। আমরা জুলাই আন্দোলন করেছিলাম একটি স্বপ্নের বাংলাদেশ তৈরি করার জন্য। যেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম আমাদের আপামর জনসাধারণ, বিশেষ করে আমাদের জেনজি। আমরা এমন একটি প্রজন্ম যাদের জন্ম হয়েছে খুব বেশি হলে আমাদের যে প্রজন্মটা, আমরা কিন্তু ১৯৯০ এর এরশাদের পতন আমরা বেশিরভাগই দেখিনি। আমরা শুধু ইতিহাস পড়ে এসেছি। ইতিহাস পড়তে পড়তে আমরা যখন একটি পর্যায়ে দেখলাম যে বিগত ১৭ বছর আমাদের জেনজির একদম মানে চোখের সামনে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসন আমল। বিগত ৪টি নির্বাচনের মধ্যে ৩টি নির্বাচন টোটালি ছিল একদম প্রশ্নবিদ্ধ। আমরা ছিলাম ওদের নির্যাতন নিপীড়নের শিকার। আমরা বাংলাদেশ বলতে যেটা বুঝেছি সেটা হচ্ছে বঙ্গবন্ধু। এটা তো এক নায়ক এক রাজার বাংলাদেশ হিসেবে আমরা চাইনি। তো সেই প্রেক্ষিতে জুলাইকে আমরা একটি অন্যরকম ভাবে সাজিয়েছিলাম। জুলাইয়ের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীনতার সূর্য উঠতে দেখেছিলাম। সেই লক্ষ্য নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা মাঠে নেমেছিলাম জুলাই যেন আমাদের হয়, জুলাই যেন বাংলার জনসাধারণের হয়, স্বাধীনতা যেন একটি নির্দিষ্ট গোষ্ঠীর না হয়, স্বাধীনতা যেন গোটা সমাজের হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটি পাইনি। কেননা আমাদের আন্দোলনকারী আহত যোদ্ধাদেরই এখন দেখতে পাচ্ছি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনী দ্বারা, বিভিন্ন ক্যাডার বাহিনী দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন, হত্যার হুমকি পাচ্ছেন। যারা নিহত হয়েছেন সেই নিহত শহীদ পরিবাররা অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছেন দাঁড়ে দাঁড়িয়ে। এ দুয়ার থেকে এ দুয়ারে তারা যাচ্ছেন, যেটা আমাদেরকে খুবই মর্মাহত করছে। আমরা বর্তমানে যে চাঁদাবাজির যে একটি লজ্জাজনক, এক নেক্কারজনক অবস্থায় আমরা রয়েছি, আমরা সেই অবস্থা থেকে মুক্তি চাই। আরেকটা বিষয় হচ্ছে, আন্দোলনকারীরা যারা আন্দোলনে নেমেছিল, আমার যত ভাইরা, সবার লক্ষ্যই ছিল একটি, সেটি হচ্ছে একটি সমৃদ্ধি, সুন্দর, সুখী, শান্তির বাংলাদেশ, যেখানে কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না, যেখানে একটি মানুষের মৌলিক যে চাহিদাগুলো রয়েছে সেগুলো তারা পূরণ করবে। আমাদের যে মৌলিক চাহিদা, খাদ্য, বাসস্থান থেকে শুরু করে আরো যেগুলো রয়েছে, আমরা সেগুলো প্রত্যাশিতভাবে পাচ্ছি না। আমাদের দেশের আহত যোদ্ধারাই প্রকৃত প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না। তাহলে আমরা কিভাবে বলবো একটি দেশের ২০ কোটি জনগণ তারা প্রপার ট্রিটমেন্ট পাবে? তো এইগুলো নিয়ে আমরা খুবই হতাশ। আমরা চাই একটি শান্তির, সুখী, সমৃদ্ধির বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে একটি রিক্সাওয়ালার সন্তান বলবে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, যে বাংলাদেশে একজন কৃষকের সন্তান বলতে পারবে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, যে বাংলাদেশ কোনো পরিবারতন্ত্র বা নির্দিষ্ট কোনো তন্ত্রের হাতে জিম্মি থাকবে না, যেখানে বাবার পরে সন্তান, সন্তানের পর তার সন্তান বাংলাদেশের ক্ষমতায় আসবে না। আমরা চাই বৈষম্যহীন এমন এক সমৃদ্ধি, সুখী, শান্তির বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সবাই এক অভিন্ন পরিচয়ে পরিচিত হব। আমরা সবাই হব বাংলাদেশী, যেখানে কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে কোনো এমন কোনো মানুষ গোষ্ঠী, সাধারণ কোনো গোষ্ঠী থাকবে না যারা নির্যাতিত, নিপীড়িত। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা সবাই, প্রত্যেকটি নাগরিক, সকলের লক্ষ্য থাকবে এক, সকলের ইচ্ছে থাকবে এক, সকলেই একইভাবে জীবন পরিচালনা করতে পারবে। আমাদের বিশ্বাস, আমাদের নিজেদের এই যে আত্মত্যাগ, আমাদের এই আত্মত্যাগ থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি, তবেই আমরা সুখী, সমৃদ্ধি, শান্তির বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। একটি বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকার হচ্ছে আমাদের সরকার। আমরা
আমাদের যে বিপ্লবীরা, আমাদের যত আহত যোদ্ধারা, আপামর বাংলার জনসাধারণ, তারা এই সরকারকে বসিয়েছেন, আমরা এই সরকারকে সাপোর্ট দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এই সরকার কেন জানি মনে হচ্ছে কোনো কোনো জায়গায় তিনি নীরব, তিনি বড্ড অসহায়, তিনি একটি প্রতিষ্ঠান বা একটি গোষ্ঠীর কাছে হয়তো তিনি জিম্মি। এখন এক্সাম্পল দিই আমি আপনাকে, আমাদের এই যে জুলাই সনদ, জুলাই সনদটা কি আজকের? জুলাই সনদটা সেই কবে থেকে আমরা বলতেছি, আজকে 11 মাস চলতেছে, তবে কেন আজকেও আমরা জুলাই সনদের পাচ্ছি না, ঘোষণা পাচ্ছি না? সরকার পাচ্ছে না, সরকার বলতেছে যে আপনাদেরকে দিব দিব, এটা ভাই কেন? জুলাই সনদ কি কারো বাপদাদার সম্পত্তি? জুলাই সনদ হচ্ছে একটি সার্টিফিকেট। আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা যে একত্রিত হয়েছি, যেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনের একটি বৈধতা। আমরা যদি এই বৈধতা না পাই তাহলে আমরা কি করব? আমরা জুলাই বিপ্লবীরা ইতিহাসের পাতায় হয়তো আমাদেরকে বিকৃতভাবে প্রমাণ উপস্থাপন করা হবে, যেমন ভাবে উপস্থাপন করা হচ্ছে কর্নেল তাহেরকে। 7 নভেম্বর আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি যেই ওনারা করতেছে, যে বিপ্লব দিবস পালন করতেছে, আমরা কি জানি সেই বিপ্লবের প্রধান নেতাকে? আমার তো ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে সেই বিপ্লবের অন্যতম প্রধান নেতা ছিলেন কর্নেল তাহের। কর্নেল তাহেরকে আমরা কি করতে দেখেছি? আমরা দেখেছি কর্নেল তাহেরের জীবনের শেষ পরিণতি এক পাহারা যুদ্ধাহত একজন বীর, যার কিনা 7টি ভাই ছিল স্বাধীন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের একদম অগ্রগামী মুক্তিযুদ্ধের সদস্য। কিন্তু তার পুরো পরিবার মুক্তিযোদ্ধা হওয়ার পরেও কর্নেল তাহেরকে আমরা দেখেছি লাশ অবস্থায় তাকে ফাঁসির কাস্টিং ঝুলতে হয়েছে। কেন ঝুলতে হয়েছে জানেন? তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল তার মধ্যে অন্যতম একটি অভিযোগ ছিল যে তিনি একটি বৈধ সরকারকে উৎখাত করার জন্য একটি বিপ্লব ঘোষণা করেছেন। সেই বিপ্লব কি আসলে তাই ছিল? 7 নভেম্বর কি একটি বৈধ সরকারকে উৎখাত করে তারপর বিপ্লব ঘটিত হয়েছে? না, 7 বিপ্লব এমন একটি বিপ্লব, যেই বিপ্লবে আমাদের সকলের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিপ্লবীদের হাত থেকে উদ্ধার করার জন্য একটি বিপ্লব ঘটনা হয়, যেই বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় বসেন এবং তিনি আমাদের নেতায় পরিণত হন, সামনের সারিতে চলে আসেন। কিন্তু আমরা ইতিহাসে দেখতে পাই তার সাথে তাকে যে প্রাণ রক্ষা করেছিল আমাদের বিপ্লবী একজন অন্যতম বিপ্লবের প্রধান নেতা কর্নেল আবু তাহের, তাকে অবশেষে ফাঁসিতে ঝুলাইতে হয়েছিল। কার সময় ফাঁসিতে ঝুলেছে জানেন? আপনারা অবাক হবেন, মেজর জেনারেল জিয়াউর রহমান, আমাদের শ্রদ্ধেয় জিয়াউর রহমানের সময় তিনি ফাঁসিতে ঝুলেছেন। কেন ভাই? আমাদের প্রয়াত মেজর জেনারেল জিয়াউর রহমান তো এটা জানতেন, তবে তিনি কেন প্রতিবাদ করেননি আমি জানি না। সেই আতঙ্কেই আমরা আতঙ্কিত। সেই ইতিহাস থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। আমরা শিক্ষা নিচ্ছি, আমরা শিক্ষা নিতে চাই। আমাদের জুলাই সনদ লাগবে, আমাদের জুলাই সনদ দিতে হবে। আরেকটা হচ্ছে, আমি অনেকক্ষণ কথা বললাম, আমার কথার মাধ্যমে আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে আন্তরিকভাবে মাফ করে দিবেন। আমি এখন আমার পরিচয় দিচ্ছি, আমি আল মাহফুজ, শিক্ষার্থী, ঢাকা কলেজ, রাষ্ট্রবিজ্ঞান অনার্স 3য় বর্ষ, অধ্যয়নরত রয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।